আমার কথা সবাই শুনতে পাচ্ছে? যে আমার কথা শোনা যাচ্ছে? বেশ, আমরা একদম শেষে পড়া ধরব। আমি তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা সিংহের তার একটি কবিতা আমরা পাঠ করে নিই। কবিতা সিংহের আন্তিগণে। হুম 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 ঠিক আছে, আমি ওটা ওই তোকে উল্লেখ করে দিতে হবে না? ঠিক, আমি যখন কবিতাটা নিয়ে বসবো তখন উল্লেখ করে দেবো। ঠিক আছে, বেশ, ঠিক আছে, 1 মিনিট। আমরা আলোচনায় চলে আসি। আমাদের যে কবিতাটি আজকে আলোচনার ক্ষেত্র সেটি হলো আন্তিগণে। আন্তিগণে এই কবিতাটি আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই বলবো যে এটি হরিণা বৈরী এই কাব্যের অন্তর্গত। আমাদের প্রত্যেকটি কবিতাই হরিণা বৈরী কাব্যের অন্তর্গত। কবিতা সিংহের যতগুলি কবিতা আছে 1985 খ্রিস্টাব্দে হরিণা বৈরী কাব্যের প্রকাশ। এই কাব্যের শেষ কবিতা হলো আন্তিগণে। আন্তিগণে এই কবিতাটি কবিতা সিংহ কেয়া চক্রবর্তীকে তিনি উৎসর্গ করেছিলেন। তোদেরকে কবিতাটা পাঠিয়েছি, দেখবি সেখানে আন্তিগণে কবিতার নিচে লেখা আছে কেয়া চক্রবর্তীকে। কেয়া চক্রবর্তী তাকে কেন উৎসর্গ করা হলো, সে কে, তার প্রসঙ্গ কবিতার শুরুতেই কেন এলো, এগুলো অনুভবী পাঠক মাত্রই প্রশ্নগুলো আসবে। যে আমরা তো অন্য কবিতাগুলো পড়লাম, কোনো কবিতার নিচে তো লেখা নেই কেয়া চক্রবর্তীকে, এই রকমভাবে কোনো কবিতায় লেখা নেই, তাহলে এই কবিতাটার ক্ষেত্রে কেন এই নামটি এলো। আমরা প্রথমে কেয়া চক্রবর্তীর ব্যাপারটা একদম আমরা পরিষ্কার হয়ে নিই। কেয়া চক্রবর্তী, তার জন্ম 5ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে, তার মৃত্যু 12ই মার্চ 1977 খ্রিস্টাব্দে। তিনি উত্তর কলকাতার একদম বনেদি পরিবারের তার জন্মগ্রহণ। তার পিতার নাম অজিত কুমার চক্রবর্তী। আর তার সম্পর্কে বড় কথা হলো যে তিনি পড়াশোনা করেছিলেন স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছিলেন, এবং তিনি ইংরেজিতে MA পাশ করে তিনি কলেজে অধ্যাপনা করতেন, কলেজে অধ্যাপনার সঙ্গে জড়িত ছিলেন। আর তিনি যখন
স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করতেন, তখন থেকেই তার অভিনয়ের সঙ্গে দারুণভাবে সম্পর্ক। কারণ তিনি কলেজে পড়ার সময় তিনি অভিনয়ের জন্যে নাট্য প্রতিযোগিতায় তিনি পুরস্কার পেয়েছিলেন। তিনি পেশাদারিভাবে তার প্রথম অভিনয় 1961 খ্রিস্টাব্দে 4 অধ্যায় নাটকে। তোমরা জানো যে রবীন্দ্রনাথের 4 অধ্যায় নাটককে 4 অধ্যায় উপন্যাসকে 1934 সাল 4 অধ্যায় উপন্যাসকে মঞ্চে অভিনয়ের ক্ষেত্রে প্রথম নিয়ে এসেছিলেন শম্ভু মিত্র। 4 অধ্যায় নাটকে কেয়া চক্রবর্তী অভিনয় করেছিলেন এবং তার পরবর্তীকালে 1866 সালে তিনি 3 পয়সার পালা এই নাটকে অভিনয় করেছেন এবং ব্রেকটের নাটক ভালো মানুষ, এখানেও তিনি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আবার চলে আসি। তিনি আন্তিগণে, মনে রাখবে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তাঁদের নাটকের দল ছিল নান্দিকার। সেই নাট্য দলের একটি বিখ্যাত নাটক মঞ্চস্থ হয়, যে নাটকটি সোফোক্লেসের তাঁর গ্রিক ভাষায় লেখা আন্তিগোনে, গ্রিক ট্র্যাজেডিমূলক নাটক আন্তিগোনের ফরাসি অনুবাদ করেন যা আনুই ফরাসি ভাষায় অনুবাদ করেন। সেই ফরাসি অনুবাদটির বাংলা করে তারা অভিনয় করেছিলেন। তারা মূল সোফোক্লেসের নাটকের অভিনয় তারা করেননি। তারা যা আনুই তার ফরাসি ভাষায় যে অনুবাদ, সেটির বাংলা করে তারা অভিনয় করেছিলেন আন্তিগোনে। নান্দিকার 2 দিকপাল নাট্য ব্যক্তিত্ব, অজিত বন্দ্যোপাধ্যায় এবং রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। পরিচালকও ভূমিকায় ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, আর সেই নাটকের নাম ভূমিকা অভিনয় করেন কেয়া চক্রবর্তী। তো কেয়া চক্রবর্তীর তিনি এই নাটকে অভিনয় করছেন এবং তাকে এই নাটকে অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি নিজেকে ধন্য মনে করেন। কলকাতার দক্ষিণ শহরতলির অরুণাচল সংঘের একটা অনুষ্ঠানে নান্দিকার আন্তিগোনে অভিনয় করে। একাডেমি ফাইন আর্টস হলে 1976 খ্রিস্টাব্দে 24শে মে 1976 খ্রিস্টাব্দে 24শে মে একটি অভিনয় হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টস। এখানে যারা অভিনয় করিয়েছিল অরুণাচল সংঘের, তাদের উদ্যোগে হয়েছিল অভিনয়টা। আর সেই অভিনয়ের সময় অরুণাচল সংঘ একটি স্মারক পুস্তিকা তারা বের করেছিল এবং সেখানে সেই পুস্তিকায় কেয়া চক্রবর্তীর একটি লেখা প্রকাশিত হয়েছিল। কেয়া চক্রবর্তীর একটি লেখা প্রকাশিত হয়েছিল সেই পত্রিকায়। সেই লেখাটির যে মূল যে নির্যাস, সেই নির্যাসটি আমি তোমার কাছে তুলে ধরছি। কেয়া চক্রবর্তীর সেই লেখাটির মধ্য দিয়ে যে কথাগুলি বলেছেন আমাদের কবিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
না সাধারণত নারীদেরকে, নারী চরিত্র তাদেরকে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ তাদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন রূপে তাদেরকে দেখতে চায় না। নারী চরিত্রগুলি গতানুগতিক ভাবেই আমাদের সংসার জীবনে তাদের জীবন প্রণালী অতিবাহিত করে। আর নাটক বা সিনেমা বা এই সমস্ত বিনোদনের ক্ষেত্রে নারীকে নতুন কোনো পথ দেখানোর জন্য তারাও কোনো নতুন ধরনের অভিনয় নারী নিয়ে আসে না। এই সমস্ত মঞ্চে যে সমস্ত অভিনয় হয় সেই অভিনয়ে নারী কখনো মায়ের ভূমিকায়, কখনো স্ত্রীর ভূমিকায়, কখনো প্রেমিকার ভূমিকায় এবং শুধুমাত্র পুরুষের মুখাপেক্ষী হয়ে তাদের জীবন প্রণালী নির্বাহ করা। তো কেয়া চক্রবর্তী তিনি লিখেছেন ওখানে যে কখনো দেখবে যে কেউ স্নেহপ্রবণ মা, দুঃখিনী মা, ওই পরিহাসপটু বৌদি, এই সব চরিত্র। আর প্রেমিকা আবার তিন ধরনের: হাসি খুশি চপল ন্যাকাবোকা, ধূর্ত সুযোগ সন্ধানী, মানে গরিব ঘরের ছেলের সঙ্গে প্রেম হবে, তারপর তাকে লাথি মেরে বড়লোক ঘরের ছেলেকে বিয়ে করে নেবে, এই ধরনের একটা প্রেমিকা। আর তিন নম্বর হচ্ছে ভিলেন বা খলনায়ক, সেই প্রেমিকের, খলনায়ক প্রেমিকের দ্বারা সে তার খারাপ অবস্থা তৈরি করে দিল, সেই ভিলেন প্রেমিক। তারপর আবার অন্য কোনো নায়ক এসে তাকে উদ্ধার করলো। এই তো তিন ধরনের নায়িকা, তিন ধরনের প্রেমিকা। তো এই তিন ধরনের যে প্রেমিকা, এই হাসি খুশি চপল ন্যাকাবোকা প্রেমিকা, এই ছেলে ঠকানো প্রেমিকা, আর খলনায়কের দ্বারা প্রতারিত হয়ে অন্য প্রেমিকের অনুগ্রহের দাসী সেই প্রেমিকা, এদের নিজস্বতা কই? আমার কথাটা শোনা যাচ্ছে না শিল্পা? শোনা যাচ্ছে না কথা? সোমা অডিওটা অফ করে দে সোমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সোমা, বেশ। তো আমরা এখানে বলবো যে এই যে তিন ধরনের প্রেমিকা কি অসাধারণভাবে কেয়া চক্রবর্তী ব্যাখ্যা করলেন। হ্যাঁ সোমা, অসুবিধা হচ্ছে রে? হ্যাঁ অফ করে দে, ঠিক আছে। তো আমরা আমাদের সমাজে মৈত্রী, খনা, লীলাবতী, গার্গী, রানী দুর্গাবতী, মীরাবাই, মাতঙ্গিনী হাজরা, আমরা দুখরিবালা দেবী, ননিবালা দেবী, এগুলো আমি একটু বাড়িয়ে বলছি তোমাকে। আমরা এই ধরনের নারী খুব কম পেয়েছি আমরা, যাদেরকে হাতের এই আঙ্গুল গুনে আমরা বলতে পারবো। আবার এই ধরনের নারীদেরকে নির্দেশকরা মঞ্চে এনে এই গার্গী, খনা, রানী দুর্গাবতী, মীরাবাই, এই ধরনের নারীদের চরিত্র বা এই টাইপের চরিত্র যারা পরিচালক তারা কিন্তু নিয়ে আসবে না। কারণ এই সমস্ত নাটকের দর্শক হচ্ছে বেশিরভাগ পুরুষ, আর সমাজটা হচ্ছে পিতৃতান্ত্রিক। তাই এই ধরনের মঞ্চ অভিনয় চলবে না বলে নির্দেশকরা আনেন না। এটা কেয়া চক্রবর্তীর বক্তব্য, কিন্তু মনে রাখবে আমার এই কবিতা বুঝতে গেলে কেয়া চক্রবর্তীর কথাগুলো দারুণভাবে বুঝতে হবে তোমাকে। পৃথিবীর অধিকাংশ সমাজই পুরুষ প্রধান। নারীরা শুধু সেবা, শুধু মমতা, শুধু
আত্মকে হারিয়ে শুধু অপরের ছায়া অনুগ্রাহিতা হয়ে তাদের জীবনযাপন। আমরা এরকম কোনো নারী দেখতে পাই না যে অভিনয়ের ক্ষেত্রে মঞ্চে অভিনয় হচ্ছে, বিয়ের পরের দিনেই রাজনৈতিক কারণে জেলে চলে গেল, কারণ সে দেশকে স্বাধীন করতে চেয়েছিল। এরকম নারী আমরা মঞ্চে অভিনয়ের ক্ষেত্রে দেখতে পাই না। আমরা মঞ্চে এরকম নারী দেখতে পাই না অভিনয়ের ক্ষেত্রে যে আত্মসম্মানে আঘাত লাগছে বলে স্বামীকে ত্যাগ করে চলে যাচ্ছে। মঞ্চে এই ধরনের অভিনয়ের ক্ষেত্র পরিচালক তারা আনেন না, জানেন যে আমাদের এই নাটক চলবে না, পিতৃতান্ত্রিক সমাজ এই ধরনের নাটক খাবে না। এমনকি যে পোস্টারগুলি, আমি জানি না তোমরা ঠিকমতো পোস্টার দেখো কিনা, যে পোস্টারগুলি সিনেমা হলের সামনে যে পোস্টারগুলি থাকে, দেখবে নারীটি এবং পুরুষটি দাঁড়িয়ে আছে যেন তাল গাছের কোনো লতানে গাছ যেন তাল গাছের সঙ্গে নেতিয়ে আছে। এটা তুমি পোস্টারে দেখতে পাবে। নারীটা পুরুষটার গায়ে এমনভাবে লেপ্টে আছে যে তাল গাছটার সঙ্গে একটা লতানে গাছ। কেন লতানে গাছটা তাল গাছ হতে পারে না? না, পোস্টারের মধ্যেও সেই ছাপ আমরা দেখতে পাই। আজকে এই কবিতা শুধু এই কবিতা কেন, কবিতা সিংহের এই কবিতাগুলি একদম এই সময়ের যে ক্ষেত্র চলছে খুব মর্মগ্রাহী। কবিতা সিংহের এই ধরনের তার যে কবিতাগুলি রয়েছে বা এই কবিতাটিতে বটেই, তোমরা পোস্টারগুলোতে দেখবে নারীগুলোকে কিভাবে হীন করা হচ্ছে, কিভাবে পোস্টারগুলিতে নারী লতানে গাছ হতেই পারে, কিন্তু নারী কি তাল গাছ কোনো পোস্টারে থাকবে না? না, আমরা দেখতে পাই না। তাই মনে রাখবে যে ইবসেনের এ ডলস হাউস, কেয়া চক্রবর্তী বলছেন ইবসেনের এ ডলস হাউস, নরওয়ের বিখ্যাত নাট্যকার ইবসেন তার ডলস হাউস, সেখানে নোরা সে দেখিয়েছিল যে আমি কিন্তু লতানে গাছ নই, আমি প্রয়োজনে শক্তই তাল গাছ বটি। অন্যায় বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে জানি। আমার স্বামী অন্যায় করবে আর সে বারে বারে বুঝিয়ে দেবে যে তার অনুগ্রহের দাসী আমি, আর শুধু জীবনটাকে টিকিয়ে রাখার জন্য তার বাড়িতে বসে ওই শুধু বস্তুগত চাহিদার জন্যে শুধু তার এই ঘরে টিকে থাকবো, এরকম নারী আমি নই। ইবসেনের ডলস হাউসের সে নোরা বেরিয়ে গেছিল। একেই বলে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ব্যক্তিত্বকে, আমার ব্যক্তিত্বকে, আমি একটা মানুষ, আমার সেই মানুষ, সেই মননের সেই ব্যক্তিত্বকে যে আঘাত করবে, যে অপমানিত করবে, আমি শুধু দুমুঠো খাবারের জন্য তার ঘরে পড়ে থাকব না, না। কারণ যদি খুব গভীরভাবে চিন্তা করা হয় তাহলে দেখা যাবে যে সেই নারীর থেকে
ওই সবজিওয়ালি সেই নারীর থেকে ওই মাঠে কাদাতে কাজ করছে সেই নারী, সেও অনেক ব্যক্তিত্বময়ী। তোমার গয়না পোশাক অনেক দামি হতে পারে, কিন্তু তোমার ব্যক্তিত্ব নেই। যদি ব্যাংকের ম্যানেজার রূপে ওই স্বামী ঘরে তুমি থাকো নোরা, তাহলে তোমাকে বেরোতে হবে, কারণ ওই স্বামী তোমার একটা সত্তায় আঘাত করেছে। আমরা বলবো যে জা আনুই একজন ফরাসি লেখক, তিনি অনুবাদ করলেন গ্রিক ট্র্যাজেডি আন্তিগোনে, সোফোক্লেসের লেখা। তো সেই জা আনুইয়ের ফরাসি লেখা থেকেই তো আমাদের এই আন্তিগোনে কেয়া চক্রবর্তী যে আন্তিগোনে অভিনয় করছিলেন সেই আন্তিগোনে। তো এই আন্তিগোনের মধ্যে মনে রাখবে একটা রাজনৈতিক ক্ষেত্র অবশ্যই আছে। তোমরা জানো 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, আর 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে হিটলার এবং ইতালিতে বেনিতো মুসোলিনি, তারা পৃথিবীতে তারা জারপন্যায় নৈরাজ্য, হিটলারের নাৎসি বাহিনী একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালাচ্ছিল, যেটা আমরা সবাই জানি এখানে। ফলে হিটলার সে ভাবছে পৃথিবীটা আমার পায়ের তলায় থাকবে, অন্য দেশগুলি আমার পায়ের নিচে থাকবে, পৃথিবীতে রাজ করব আমি মুসোলিনি। এই যে হিটলারের যে অন্যায়, হিটলারের তাঁর এই যে ইহুদি নিধন, যে সমস্ত শিল্পী লেখকরা প্রতিবাদ করছে তাদেরকে মেরে ফেলা, তাদেরকে শেষ করে দেওয়া, এই হিটলারি শাসনের বিরুদ্ধে প্রতিবাদকে আনার জন্য জা আনুই তিনি সোফোক্লেসের গ্রিক পুরাণের একটা রূপককে তিনি গ্রহণ করলেন, গ্রিক পুরাণের রূপক গ্রহণ করলেন। অর্থাৎ গ্রিক পুরাণ দিয়ে তিনি হিটলারের অপশাসনের বিরুদ্ধে মানুষকে, পৃথিবীর মানুষকে সোচ্চার করার একটা মন্ত্র দিলেন, যে এই নাটকটা অভিনয় হলে মানুষের মধ্যে প্রতিবাদ চেতনা আসবে, নারী জাগৃতি আসবে। আমাদের আন্তিগোনে নাটকেও শাসক আছে, দুষ্ট শাসক। আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী যে সময়কাল, 30-এর দশক, সেই সময়কালে পৃথিবীর বুকে হিটলার মুসোলিনি তারা অপশাসক। আমরা আন্তিগোনে নাটকে আমরা ক্রেয়ন বলে চরিত্র পাব, যে চরিত্র কিন্তু ওই হিটলারেরই রূপক, তিনি গ্রিক পুরাণকে এনে সেই রূপকের আবরণে এখানে তিনি প্রতিষ্ঠিত করলেন জা আনুই। তাই এই আন্তিগোনে নাটকের এই রাজনৈতিক ক্ষেত্রটি তোমাকে বুঝতে হবে। মনে রাখবে, আন্তিগোনে একটি নারী, তার প্রতিবাদ হচ্ছে জাগতিক বুদ্ধি ও ধূর্ততার বিরুদ্ধে। মনে রাখবে, তার প্রতিবাদ আবেগের প্রতিবাদ, তার প্রতিবাদ তারুণ্যের প্রতিবাদ, তার প্রতিবাদ যৌবনের প্রতিবাদ। আমি বললাম যে আজকের জন্য এই কবিতাটা অত্যন্ত গ্রহণযোগ্য তোমার কাছে।
আমরা আমরা মেয়েরা, নারীরা সারাটা জীবন ধরে আমাদেরকে একটা লজ্জায় মরতে হয়। লজ্জাটা কি? আমাদের মেয়েদেরকে সারাটা জীবন একটা লজ্জা করে করে খায় যে আমি একটা মেয়ে, আমি একটা মেয়ে। বাইরের পৃথিবীতে আমার কোনো অধিকার নেই, আমি একটা মেয়ে। আমাদের আমি এই মাত্র কয়েক বছর আগে বর্ধমান একটি নার্সিংহোমে গিয়ে সেখানে একটি দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমাদের একজনের সন্তানের জন্ম হয়েছে বলে আমি দেখতে গেছিলাম একটি নার্সিংহোমে। সেখানে গিয়ে হঠাৎ আমি কান্নার রোল পাই। তো দুশ্চিন্তা হলো যে কি হলো। তো তারপর একটু এগিয়ে গিয়ে তারপর কথাবার্তা বলে জানতে পারলাম যে দুই মহিলা কাঁদছে আর একটি পুরুষ কাঁদছে। কারণ একটি মেয়ের জন্ম হয়েছে মাত্র কয়েক বছর আগে। স্বামী কাঁদছে, স্ত্রী কাঁদছে, আর স্বামীর মা কাঁদছে, কারণ মেয়ে হয়েছে বলে। এটা কোনো বই পড়া কথা বলছি না, ছেলে মেয়েরা কোনো বই পড়া কথা বলছি না। বর্ধমানে একটি নার্সিংহোমে গেছিলাম আমি। কি কি মানে কি অদ্ভুত একটা দৃশ্য। মানুষ মারা গেলে যেমন কাঁদে সেরকম করে কাঁদছে মেয়ে জন্ম হয়েছে বলে। আমরা নারী থেকে আমরা মানুষ হতে পেরেছি। আমার নিজের এক মাসির নাম হচ্ছে আন্না কালী। আমি যখন ভাষা বিজ্ঞান পড়াশোনা শুরু করি, আমার মাসির নাম আন্না কালী। আমি কি করে জানি মাসির নাম আন্না কালী হতেই পারে? আমি যখন ভাষা বিজ্ঞান পড়াশোনা শুরু করি তখন দেখলাম আর্না কালীটা আন্না কালী হয়েছে, অর্থাৎ সেটি বাক্য শব্দ হয়ে গেছে ভাষা বিজ্ঞানের ধ্বনি পরিবর্তন নিরিখে। তো কেন হয়েছে এইটা যখন আমি গভীরে ঢুকলাম তখন আমার মাথাটাই ঘুরে গেল। আমার যখন মাথা ঘুরে গেল তখন যারা নাম রেখেছিল তারা পৃথিবীতে তখন নেই। তাহলে প্রশ্নটা করতাম হয়তো। আমার মায়েরা 8 বোন, তাহলে ওই বোনটি 6 নম্বর হয়েছিল, তাই তাকে মা কালীর থানে নামিয়ে দিয়ে তার নাম রেখেছিল আন্না কালী। ওই মেয়েটি কি অপরাধ করেছিল? তাকে যখন গিয়ে তার মা বাবা বা ঠাকুমা যখন নামিয়ে দেয় ঠাকুর থানে, তখন তাকে তার মা, তার মায়ের মা, তার জেঠুমা, তার কাকিমা কি ঘৃণার চোখে দেখছে। তার নাম রাখছে আন্না কালী। মা কালী আর না, আর এরকম মেয়ে দিও না। এই হচ্ছে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ। জীবনের মানে শুধু কি সুখ? আমি বিয়ে করব, আমার সংসার হবে, সন্তান হবে, আমার স্বামী একদিন বিরাট বড়লোক হবে, সিংহাসনে বসবে, রাজা হবে। আমি কে? যেটা বারে বারে এই প্রশ্নটা আমি আমার ছেলে মেয়েদের দিকে ছুড়ে দিই, আমি কে? আমি কে? আমি বারে বারে বলি ছেলে মেয়েদেরকে,
যে তোমার যত বড়লোক ঘরেই বিয়ে হোক না কেন, তোমার যত বড় চাকরিওয়ালা ছেলের সাথেই বিয়ে হোক না কেন, তুমিটা কই? তুমিটা কই? আমরা দেখি বহু মেয়েরা লেখাপড়া জানা কিন্তু শিক্ষিত নয়, তাদের এই সামান্য বোধটুকু নেই যে আমিটা কই। দেখবে কোনো সুন্দর দেখতে ছেলে, সুন্দর দেখতে, আমি দেখি সেই ছেলেগুলোকে খুব, আমি ছেলে নিয়েই কথা বলছি, সুন্দর দেখতে এবং হাতে মোবাইল রয়েছে 1.5 লাখ টাকা, 1,20,000 টাকা। আমি কথা বলেছি তাদের সাথে, যে বাইকটায় চাপছে সে বাইকটার দাম 2.5 লাখ টাকা, এবং সেই ছেলেটি সেইগুলিতে তার একটা আত্মম্ভরিতা, তার একটা অহংপূর্ণ মানসিকতা। আমাদের গোটা সমাজ ওই ছেলেগুলিকে যখন দেখে তখন বলে যে দেখো, এগুলো হচ্ছে আলালের ঘর দুলাল, এগুলো হচ্ছে মাকাল ফল, এগুলি নিজে কোনো রোজগার করে না, বাবার টাকায় ফুর্তি মারছে। তো এটা কি বিশাল বড় চাকরিওয়ালা স্বামীর তার স্ত্রীর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়? যখন সেই মেয়েটি একগা গয়না পরে, সেই মেয়েটা যখন দামি শাড়ি পরে রাস্তা দিয়ে হাঁটে, তখন সেটা আলালের ঘরের দুলালি নয়? সেটা আলাল স্বামীর দুলালি নয়? ছেলে মেয়েরা ভাবা প্র্যাকটিস করো, বুঝতে পারবে যে কেয়া চক্রবর্তী তার কোন জায়গাটা বেজেছে। কেয়া চক্রবর্তী সাংঘাতিক ধন্যবাদ দিয়েছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমার গুরুস্থানীয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে, কারণ তাঁরা আন্তিগণে নামক একটি নাটককে মঞ্চস্থ করতে পেরেছেন, যেখানে অন্য ডাইরেক্টররা মঞ্চস্থ করছেন না, কারণ দর্শক হবে না। কেয়া চক্রবর্তী যে লেখাটি লিখলেন, সেই লেখা নিয়ে আমি তোমাকে এতক্ষণ কথা বললাম। এই লেখাটি পড়েছিলেন কবিতা সিংহ। কবিতা সিংহ কেয়া চক্রবর্তীর লেখা পড়ে স্তম্ভিত হয়ে গেছিলেন। যে প্রেমিকা 3 ধরনের, ওই প্রেমিককে ওই ইন্টু ওই সোনামোনা করবে, এই ধরনের প্রেমিকা একটা, তোয়াজ করে চলবে। আরেকটা প্রেমিকা বেকার ছেলের সঙ্গে প্রেম করবে, নিয়ে তাকে লাথি মেরে বড়লোক ছেলেকে বিয়ে করে নেবে। আরেকটা প্রেমিকা ভুল করে খলনায়কের সঙ্গে প্রেম হয়ে গেছে, তারপরে সেই ছেলে তার ক্ষতি করেছে, তারপর একটি করুণাময় নায়ক আসবে তাকে দয়া দেখাতে, সেই দয়াটি নেবে সে। এই তো 3টে টাইপ প্রেমিকার। এই বক্তব্য কেয়া চক্রবর্তীর। আমরা কেয়া চক্রবর্তীর কথা আমরা বললাম। আমরা আসছি এবার আন্তিগোনে কি করে হিটলার মুসোলিনির অরাজকতা কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে জড়িয়ে গেল, সেই জায়গাতে আমাদেরকে আসতে হবে এই ধরনের কবিতা বুঝতে গেলে। মনে রাখবে
যে খুব জটিল ক্ষেত্র, প্রচণ্ড জটিল ক্ষেত্র। অন্তত এই ক্ষেত্রটা বুঝলে জীবনে শিল্পকলার অনেক কিছু বুঝে যাবে তোমরা। তো থেবাই বলে একটি রাজ্য, থেবাই রাজ্যের সেখানে রাজা হচ্ছে লাইয়াস। গ্রিক দেশে, সব গ্রিক দেশের ব্যাপার, রাজার ব্যাপার। গ্রিক ট্র্যাজেডির কথা বলছি, যে ট্র্যাজেডিতে ব্যক্তি নয় নিয়তির জন্যে বিশাল সম্ভাবনাময় এবং গুণী মানুষের পতন হবে, সেই পতনটা দেখানো হবে। রাজা লাইয়াস, তার স্ত্রী হচ্ছে ইয়োকাস্তে। স্বামী স্ত্রী তাদের যথেষ্ট ভালো সম্পর্ক, কিন্তু গ্রিক দেশে গ্রিক একটা নিয়তির ব্যাপার আছে জানো তোমরা, যে সেখানে তাদের গ্রিক দেবতা অ্যাপোলো আছে। তো সেই গ্রিক দৈববাণী হতো, যেগুলো মন্দিরে পুরোহিতের মধ্য দিয়ে সেগুলো প্রচারিত হতো। তো অ্যাপোলোর দৈববাণী হলো ইয়োকাস্তের তার সন্তান হবে। তো তার জন্যে বিশাল ব্যাপার, লাইয়াস বিশাল সমারোহের ব্যাপার, তার সন্তান হবে। কিন্তু সন্তান জন্মের ঠিক আগে দৈববাণী হলো যে এই ছেলে জন্মানোর পর এই ছেলে বড় হয়ে বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে। এটা দৈববাণী হলো। দৈববাণী তো ফলে যাই, কিন্তু তবুও তো মানুষ চেষ্টা করে। দৈববাণী ফলে যাই, তবু তো মানুষ চেষ্টা করে, মানুষ তো চেষ্টা করেই। তো সমস্ত উৎসব, সমস্ত আয়োজন সব বন্ধ হয়ে গিয়ে লাইয়াস কি করবে খুঁজে পাচ্ছে না। শেষমেশ ঠিক করলো যে এর পায়েতে দুটো পায়ের মধ্যে কাঁটা বিঁধে দিল, নিয়ে এক মেষ পালককে দিয়ে দিল যে একে পাহাড়ের ওপরে নিয়ে গিয়ে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিবি, মেরে দিবি। যেহেতু দুই পায়ের মধ্যে কাঁটা বিঁধে দিয়েছিল, সেহেতু সে পাহাড়ের গায়ে গড়ি গড়ি গিয়েও কোনো রকমে বাঁচতে যেন না পারে, সেরকমই হয়তো উদ্দেশ্য ছিল। তো মেষপালক তাকে নিয়ে চলে গেল মারবে বলে। কিন্তু এত সুন্দর দেখতে বাচ্চা ছেলেটি, তাকে দেখে সেই মেষপালকের মায়া হলো, তার বড় কষ্ট হলো। সে তার কষ্টের কথা অন্য রাজ্য থেকে আসা পাহাড়ের গায়ে মেষপালকরা, তারা মেষ চড়াতে আসে, তাকে বলল যে এই বাচ্চাটিকে মেরে ফেলতে হবে, কিন্তু আমার বড় করুণা হচ্ছে। তখন সে বলল, রাজা জানতেও পারবে না, তাহলে কাজ করি, আমি ওকে নিয়ে পালিয়ে যাই। তাহলে রাজা তো এই রাজ্যের রাজা, তুমি বলবে ওকে মেরে দিয়েছি। তো যাই হোক, সেই মেষপালক বাচ্চাটাকে নিয়ে চলে গেল। সেই বাচ্চাটিকে সেই মেষপালক নিয়ে চলে গেল করিন্থে। এই রাজ্যটা ছিল থেবাই, আর সে নিয়ে চলে গেল করিন্থে। সেই মেষপালক সেই বাচ্চাটিকে সে যত্ন সহকারে মানুষ করে। সেই রাজ্যের যে রাজা, সেই রাজা পলিবাস, সেই পলিবাসের আবার সন্তান নেই। পলিবাস আবার দেখতে পেয়েছে এই বাচ্চাটিকে। তখন সে বলল, এই বাচ্চাটি আমাকে দিয়ে দাও, তোমার এই ছেলেটি আমাকে দিয়ে দাও, তোমার যা চাই তুমি নাও। সেই রাজ্যের রাজা পলিবাস ওই বাচ্চাটিকে সে তার নিজের সন্তান বলে সে চালায়, এবং সেই বাচ্চাটি বড় হয়। সেই বাচ্চাটি যখন যুবক হলো, তখন সে একদিন ধর্মমন্দিরে গিয়ে শুনতে পেল, তার কানে দৈববাণী এলো
যে তুই তোর বাবাকে হত্যা করবি এবং মাকে বিয়ে করবি। তো জানে আমি পলিবাসের ছেলে। পলিবাস তো তাকে বলেনি যে তোকে মেষ পালকের কাছ থেকে নিয়েছি। সে খুব ভালো ছেলে। সে ধরো আমাকে আমার বাবা এত ভালোবাসে, আমার মা এত যত্ন করে মানুষ করেছে, আর আমি সেই বাবাকে হত্যা করব আর মাকে বিয়ে করব? দৈববাণী ফলে যায়, তবু মানুষ চেষ্টা করে। তাই সে মরিয়া হয়ে চেষ্টা করছে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার, এই অপকর্ম থেকে নিজেকে রক্ষা করার। তাই সে সেই রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে, দূর দূরান্ত অনেক দূরে সে চলে যাচ্ছে। সে যাচ্ছে একটা পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে সরু রাস্তা দিয়ে যাচ্ছে। পাহাড়ের উপর দিয়ে রাস্তা চওড়া হয় না, সরু রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় পিছন দিক থেকে একটা ঘোড়ার গাড়ি আসছে। ঘোড়ার গাড়ির সেই গাড়িটা এমনভাবে আসছে যে তাকে শেষমেশ বুঝতে পারলো যে আমাকে ওই গাড়িটার সহিস যে গাড়িটা চালাচ্ছে সে ইচ্ছাকৃতভাবে আমাকে ওই ধাক্কা মেরে পাহাড়ের খাদে ফেলে দেবে, সেইভাবেই গাড়িটা আসছে। তাই যখন সে পরিষ্কার বুঝতে পেরে গেল আমাকে ফেলে দেবে এরকম, তখন সে হাতের লাঠি ছিল, সেই লাঠি করে সে ঘোড়ার গাড়ির সহিসকে সজোরে মারে। তো সে খাদের মধ্যে পড়ে যায়, তার মৃত্যু হয়। আর পিছনে যে ব্যক্তি বসেছিল সে তখন চাবুকে করে এই ছেলেটিকে মারতে আসে, তখন তাকেও মারে, এও খাদে পড়ে গিয়ে শেষ হয়ে যায়। ছেলেটি হত্যাকারী নয়, সে আত্মরক্ষার জন্য এ কাজ করেছে, কিন্তু যেহেতু পাহাড়ের খাদের ব্যাপার আছে তাই দুজনেই পড়ে গেছে। সে তখন ওই পাহাড়ের গা বেয়ে তখন পাশের রাজ্যে যায়। পাশের রাজ্যে সে যাওয়ার পর তারপর সেই রাজ্যে একটি ঘটনা ঘটে। সেই রাজ্যে রাজা নাকি নিখোঁজ। আর এই অবস্থাতেই এই যুবকটি, সেই রাজ্যে একটি দৈত্যের আক্রমণ হয়েছিল, সেই দৈত্য থেকে সেই রাজ্যকে সে রক্ষা করে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যুবকটি এই রাজ্যে আসার পর এই রাজ্যে সুজলা সুফলা হয়ে ওঠে, অর্থাৎ খুব প্রাকৃতিক পরিবেশ এবং ফসল খুব ভালো উৎপাদন হতে শুরু হলো। তাই রাজ্যের সব জনমণ্ডলী ঠিক করলো, যেহেতু দৈত্যকে মেরেছে আর আমাদের রাজাও তো দীর্ঘদিন আসেনি, তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এই আমাদের জীবনে শুভদায়ক। তাহলে এই যুবকটিই আমাদের রাজা। কিন্তু তাদের দেশের নিয়ম হচ্ছে যে সেই রাজ্যের রাজা যে হবে, যদি রানী থেকে থাকে তাহলে সেই রানীকে বিয়ে করতে হবে। তাই পূর্ববর্তী যে রাজা নিখোঁজ, রানী তো বর্তমান, তো সেই রানীর সঙ্গে এই যুবকের বিয়ে হলো, যদিও রানীর সঙ্গে তার বয়সের অনেক ফারাক আছে। বিয়ে হয়ে যাওয়ার পর রানীর সঙ্গে রাজার বয়সের ফারাক, কিন্তু আস্তে আস্তে সম্পর্কটা এমন জায়গায় গেল যে বয়সের ফারাকটা কোনো ব্যাপারই না। রানী রাজাকে প্রচণ্ড ভালোবেসে ফেলল, রাজাও রানীকে প্রচণ্ড ভালোবেসে ফেলল। তাদের 2টি ছেলে আর একটি মেয়ে হলো। 2টি ছেলের নাম পলিনিসেস আর এটিওক্লেস, 2টি পুত্র সন্তান, আর একটি কন্যা সন্তান যার নাম হচ্ছে আন্তিগোনে। 2টি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান। পলিনিসেস, এটিওক্লেস
এই দুটি পুত্র সন্তান, আর কন্যা সন্তানের নাম হচ্ছে আন্তিগোনে। সেই আন্তিগোনে এবং পলিনিসেস আর এটিওক্লেসকে নিয়ে তারা অত্যন্ত আনন্দে এবং রাজ্যের প্রজাদেরকে নিয়ে খুব ভালোভাবে কাটাত। এই রাজার আমি এতক্ষণ নামটা বলিনি, তার নামই হচ্ছে ইডিপাস, যাকে বাংলা করে বলা হয় অইদিপাউস। আমরা রানীর সঙ্গে তার যে সুন্দর জীবন কাটছে, এই অবস্থাতে রাজ্যে হঠাৎ ঊষরতার সৃষ্টি হলো, হঠাৎ রাজ্যে অনাবৃষ্টি হলো, রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় নেমে এলো। তখন আবার দৈববাণী হলো যে এই রাজ্যে একটি পাপকে পোষা হচ্ছে। পাপ, এই রাজ্যে একটি পাপকে পোষা হচ্ছে। যে মানুষটি পাপী তাকেই রাজ্য থেকে বিতাড়িত করলে তবেই রাজ্যে আবার প্রাকৃতিক বিপর্যয় বন্ধ হয়ে সুজলা সুফলা হবে। তো রাজা তো খুব ভালো রাজা, ইডিপাস তো অত্যন্ত ভালো রাজা। তো তিনি খুঁজে বের করবেন সেই পাপীকে, তিনি ছাড়বেন না। তিনি অত্যন্ত ভালো রাজা, তিনি মহৎ রাজা, তিনি গুণী মানুষ। প্রজারা বলে নাকি যে আগেকার রাজার থেকে কত ভালো রাজা। তো সেই পাপীটি কি, সেইটি তো খুঁজে পাচ্ছে না। তখন আবার দৈববাণীতে জানা গেল যে সেটি হলো আগেকার রাজার সন্তান, আগে যিনি রাজা ছিলেন তার সন্তান। তাহলে আগে যিনি রাজা ছিলেন তার সন্তান ছিল বলে তো ইডিপাস জানে না। তো রানীকে জিজ্ঞেস করা হলো যে তোমার কি কোনো সন্তান হয়েছিল? তো রানী তাকে বলছে হ্যাঁ সন্তান হয়েছিল, কিন্তু তাকে তো রাজা মেরে ফেলেছিল। অইদিপাউস জিজ্ঞেস করছে তাকে কি রাজা নিজে মেরেছিল? না, তাকে নিজে মারেনি, এক মেষ পালককে দিয়েছিল মারার জন্যে, তো সে মেরেছিল। সে ছেলে তো মারা গেছে। মেষ পালক তাকে খুঁজে বের করতে হবে। মেষ পালককে খুঁজে বের করা হলো। সে মিথ্যা কথা বলছিল যে আমি মেরে ফেলেছি, কিন্তু তাকে শাস্তি প্রয়োগ করাতে সে শেষমেশ বলে ফেলল যে সেই ছোট্ট ছেলেকে দেখে আমার বড় মায়া হয়েছিল, তাই আমি ওকে করিন্থের এক মেষ পালককে দিয়ে দিয়েছিলাম। সেই মেষ পালককে আনা হলো। তাকে জেরার পর জেরা করে জানা গেল যে সেই করিন্থের রাজাকে সে তার বাচ্চাটি দিয়ে দিয়েছিল। কারণ সেই রাজার সেই যে পলিবাস, সেই পলিবাসের তার ছেলেটিকে দেখে বড় ভালো লেগেছিল বলে তার কাছে নিয়ে নিয়েছিল। এই ক্ষেত্র আসার পূর্ববর্তীকালে রানী কিন্তু বুঝতে পেরে গেছিল কোন দিকে যাচ্ছে। তাই রানী রাজাকে বলেছিল রাজা জানতে চেয়েও না, রাজা বেশি জানা ভালো নয়, রাজা জীবনে সব কিছুই জানা ভালো নয় রাজা। কিন্তু অইদিপাউসের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যেটা ধরবো সেটা শেষ করেই ছাড়ব। তো রাজা ওই শেষ মেষপালককে জিজ্ঞেস করার আগেই রানী চলে গেছে। অর্থাৎ রানী তার আগেই বুঝে গেছে যা বোঝার। করিন্থের মেষপালক জানানোর পর রাজা বুঝতে পারল যে আমি কার সন্তান। আমি যাকে বিবাহ করেছি, আমার ঔরসে, যার গর্ভ থেকে
দুটি সন্তানের জন্ম হয়েছে, দুটি পুত্রের জন্ম হয়েছে এবং একটি কন্যার জন্ম হয়েছে, সে আর কেউ নয়, আমারই মা। তাই রাজা শেষমেশ জানতে পারল রানী দরজা লাগিয়ে দিয়েছে এবং তারপরের ঘটনা, রানী আত্মহত্যা করেছে। রানী উদ্বন্ধনে আত্মহত্যা করেছে। তারপর রাজা রানীর কাছে গিয়ে তার চুলের কাঁটা নিয়ে নিজের চোখগুলোকে অন্ধ করে দিলেন। রাজা নিজের চোখগুলোকে অন্ধ করে দিলেন। রাজার মন্ত্রী, আর একদিক থেকে রানীর ভাই ক্রেওন, অর্থাৎ রাজার মন্ত্রীও বটে সে এবং ইয়োকাস্তের ভাইও বটে, ক্রেওন অইদিপাউসকে প্রশ্ন করেছিল যে আপনি অন্ধ করলেন কেন নিজেকে? তখন অইদিপাউস অদ্ভুত একটা উত্তর দিয়েছিলেন। যে নারী মৃত অবস্থায় পড়ে রয়েছে, নারী, তাকে কি বলে সম্বোধন করবে? যে নারী না মা বলা যাচ্ছে, না প্রিয়া বলা যাচ্ছে, যে নারী মৃত অবস্থায় পড়ে রয়েছে, সে তো আগে চলে গেছে। এরপর ইহলোক ছেড়ে আমি যখন পরলোকে যাব, তখন ওই নারীর সঙ্গে সামনাসামনি যদি দেখা হয়, তাহলে আমার চোখ দিয়ে কি দেখব? আমি কি দেখব এই চোখ দিয়ে? মা না আমার স্ত্রী? আমি তো এই চোখ দিয়ে আমি দেখতে পারবো না। তাই আমি নিজেকে অন্ধ করে দিলাম। আমরা এর দ্বিতীয় পর্বে আমরা দেখব যে রাজা অইদিপাউসের তারপর মৃত্যু হয়েছে। পরবর্তীকালে পলিনিসেস সে ক্রেওনের ছল চাতুরি ধরতে পেরেছে। ক্রেওন কিন্তু সে মামা হলেও কিন্তু ভালো নয়। পলিনিসেস মামার কূটচক্রে, মামার তার যে ভিতরের যে স্বৈরতান্ত্রিক মনোভাব, তার বিরুদ্ধচারণ করেছে। তাই ক্রেওন সে আবার পলিসি করে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে। তাই এটা ক্রেওনের তার কারসাজি। তাই পলিনিসেস এবং অ্যান্টিওক্লেস দুই ভাই দুজনের বিরোধী হয়ে গেল। দুই ভাই দুজনের প্রচণ্ড বিরুদ্ধ পক্ষ হয়ে গেল। দুজনের মধ্যে যুদ্ধ লাগলো এবং দুই ভাইয়ের তাদের মৃত্যু হলো। সেই মৃত্যুর পর ক্রেওন এতটাই নির্মম, যেহেতু তার বিরুদ্ধাচরণ করেছিল পলিনিসেস, তাই ক্রেওন বলল যে অ্যান্টিওক্লেসের তার ঠিকঠাক সৎকার্য হবে, কিন্তু পলিনিসেস তার কোনো সৎকার্য করা যাবে না। তাকে কুকুর এবং শেয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এটাই পলিনিসেসের পরিণতি। মনে রাখবে, এর পূর্ববর্তী সময়কালীনের ক্ষেত্র বলি যে আন্তিগনের সঙ্গে একজনের প্রেম ছিল, সেটা ক্রেওন জানে। আন্তিগনের সঙ্গে মনে রাখবে
হেমন বলে একটি যুবকের প্রেম ছিল, যে হেমন হচ্ছে ক্রেয়নেরই ছেলে। আন্তিগোনে হেমনকে ভালোবাসে, হেমন আন্তিগোনেকে ভালোবাসে। এইরকম একটা অবস্থাতে যেখানে দাদা পলিনিসেসকে শেয়ালে ছিঁড়ে খাবে, কুকুরে ছিঁড়ে খাবে, তখন 17 বছর বয়স্কা আন্তিগোনে সে বলল, আমি আমার দাদার সৎকার্য করব। তখন ক্রেয়ন তাকে বোঝালো যে তুমি রাজরানী হবে, আন্তিগোনে তুমি রাজরানী হবে। দেখো আমার পরে সিংহাসনে কে বসবে, আমার পরে সিংহাসনে হেমন বসবে, তাহলে সে যদি রাজা হয় তুমি রাজরানী হবে। আন্তিগোনে আমি যেটা করছি আমাকে করতে দাও। আন্তিগোনে সে বলল যে আমার ব্যক্তিত্বটা আগে। না না না, আপনার মতো স্বৈরাচারী, আপনার মতো কূটচক্রী, তার বিরোধিতা করা অত্যন্ত প্রয়োজন। আমার দাদার সৎকার্য এটা একটা প্রতীক, আমার প্রতিবাদটা এখানে বড়। আমি আপনার বিরোধিতা করছি অনেকগুলো অন্যায়ের, তাই আমার দাদার সৎকার্য আমি করব। তার জন্যে আমাকে, আপনি তো চারিদিকে জানিয়ে দিয়েছেন যে যদি এই বডির কেউ সৎকার্য করে তাহলে তার মৃত্যুদণ্ড। তাহলে সেই মৃত্যুদণ্ড আমি বরণ করে নিচ্ছি, কিন্তু সৎকার্য আমি করবই। আমি তো সৎকার্য করার পরে আমার মৃত্যুদণ্ড হবে, তা আমি সৎকার্য করব। আমার হেমন যাক, কিন্তু আমার মেরুদণ্ডটা সোজা থাকবে। আন্তিগোনে সৎকার্য করেছিল এবং আন্তিগোনের মৃত্যুদণ্ড হল। পৃথিবীতে সব পুরুষ খারাপ এটা নয়, তাই ক্রেয়ন বাজে হলেও আন্তিগোনেকে হেমন কিন্তু ভালোবেসেছিল। তাই আন্তিগোনের মৃত্যু যে হলো, তারপরে হেমনও কিন্তু সেও কিন্তু আত্মবিসর্জন দিল। আমরা এর মধ্যে প্রতীকের আবরণে, এই গ্রিক ট্র্যাজেডির মধ্যে আমরা প্রতীকের আবরণে দেখলাম যে স্বৈরাচারী শাসক, অন্যায়কারী শাসক ক্রেয়নের বিরুদ্ধে যেভাবে আন্তিগোনে প্রতিবাদমুখী হলো, যেভাবে আন্তিগোনে তার দাদা পলিনিসেসের তার ডেড বডিকে কেন্দ্র করে যেভাবে প্রতিবাদমুখী হলো, হিটলারের অন্যায়ের বিরুদ্ধে যেভাবে ফ্রান্সে প্রতিবাদমুখী হলো মানুষ, আমাদের এই কবিতা আজকের দিনে অত্যন্ত অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত এগিয়ে যাওয়ার পাথেয় কবিতা আন্তিগোনে। শাসক অন্যায় করবে আর আমরা মেরুদণ্ডগুলো বিক্রি করব, আন্তিগোনে সেই ধরনের নারী নয়। আন্তিগোনে
সে শুধু একটা মেয়ে নয়, আন্তিগোনা একটা মানুষ। আমরা সেই আন্তিগোনে তার পাঠে যাচ্ছি আমরা। আন্তিগোনে কথাটির মানে হচ্ছে মাতৃত্বের বিরুদ্ধে কিংবা মাতার স্থলে আন্তিগোনে কথাটি মানে, এটি গ্রীক পুরাণের কথা। আমরা যে ভূমিকা করলাম সেই নিরিখে আমাদেরকে কবিতা আমরা বুঝব। আমরা সেই সঙ্গে আজকের প্রেক্ষাপটের ক্ষেত্র আমরা নিয়ে আসব। একটি 17 বছরের মেয়ের পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে না একবারও তাবৎ সংসার। পারে না, পারে না কি? জিজ্ঞাসা চিহ্ন। মনে রাখবে, বিপ্লব, প্রতিবাদ, সমাজ পরিবর্তন যারা আনে তারা মনে রাখবে তারুণ্য, তরুণ তরুণীরাই আনতে পারে। তাই একটি 17 বছরের মেয়ের পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে না একবারও তাবৎ সংসার। যদি তার যুক্তি থাকে, যদি তার ব্যক্তিত্ব থাকে, আর যদি তার সঠিক মেরুদণ্ড থাকে, তা তাবৎ সংসারের অন্যায়গুলো তার পায়ের তলায় লুটিয়ে পড়বে। ক্রেয়নের পায়ের তলায় সে মাথা নত করেনি, সে প্রাণ দিয়েছে কিন্তু মাথাটা নত করেনি। তাই 17 বছরের যে মেয়েরা খাবি খায়, আমার কবে বিয়ে হবে, আমি কবে একটি প্রতিষ্ঠিত ছেলের বউ হব, তারা মনে রাখবে এই কবিতার ভাষা অনুযায়ী একটি করে তারা লেডি বরাহ, অন্য ভাষায় সুকরি, এই কবিতায় তাদেরকে সুকরি বলা হয়েছে। আর আমি প্রতিষ্ঠিত হব, আমি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করব, আমি মেরুদণ্ড সোজা রেখে বাঁচব, তাতে আমার রাজপ্রাসাদ হলো আর না হলো, ঘুগনি আর রুটি বিক্রি করেও তো সংসার চলে, আবার BMW গাড়িতে চেপেও সংসার চলে। কিন্তু BMW গাড়িটা যদি স্বামীর টাকা কেনা হয়, আর স্বামী যদি বারে বারে বুঝিয়ে দেয় যে ওটা আমার গাড়ি, তাহলে ঘুগনিওয়ালা মেয়েটাই কি স্ট্যান্ডার্ড হলো না বেশি ব্যক্তিত্বের জায়গা থেকে? তাই দেখো, তাবৎ সংসার তার পায়ের তলায় লুটিয়ে পড়ুক আর না পড়ুক, তবে আন্তিগোনারা কিন্তু সেই তাবৎ সংসারের পায়ের তলায় তারা লুটিয়ে নেই। সুকরি পালের মতো মুখাবয়বহীন, সুকরি পালের মতো মুখাবয়বহীন রমণীর অপ্রয়োজন। সুকরি পাল একদম ডাইরেক্ট হিট করলো। সুকরি পাল, আমাদের মায়েরা ঠাকুমারা কি পেয়েছে তাকিয়ে দেখো একবার ভালো করে। নারী সংসারে পিতার মুখাপেক্ষী, ছোটবেলায় যৌবনের স্বামীর, বয়সকালে সন্তানের, আরো বেশি যদি বাঁচানো টিকে থাকা, তাহলে আবার নাতিপুতির। সুকরির পালের মতো মুখাবয়বহীন রমণীর
অপ্রয়োজন? শুকরি পালের মতো। নারীকে শুকরি বললেন কবিতা সিংহ, কম যন্ত্রণা থেকে? আমি তোমাদেরকে বলেছিলাম যে কবিতা সিংহ টিউশনি পড়াতো একবেলা, আর অন্য এক বেলায় আবার নাচ শেখাতো, নিয়ে কবিতা সিংহের সংসার চলত। কবিতা সিংহ একটা পত্রিকায় লেখালেখি করত। কবিতা সিংহের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, যদিও বিবাহ হওয়ার আগে আর্থিক অবস্থা ভালো ছিল। খেয়াল রাখবে, ব্যক্তিত্বটা আগে, আমিটা আগে। ঘাড় ধরে নিয়ে এসে অবশ্য স্তন ও উদর ছাড়া যদি থাকে অতিরিক্ত ঘাড়, আমার পড়তে গিয়ে লজ্জা লাগছে, ঘাড় ধরে নিয়ে এসে ওইসব শুকরীদেরকে ওর ছুরি তোর বিয়ে, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কবিতা শুনবে, ওর ছুরি তোর বিয়ে, ঘাড় ধরে নিয়ে এসে। ঘাড় আদৌ আছে? ঘাড় ধরে নিয়ে এসে অবশ্য স্তন ও উদর ছাড়া যদি থাকে অতিরিক্ত ঘাড়, স্তন আর উদর ছাড়া। ওই উদরে সন্তানের জন্ম দেবে বলে যারা আসিয়াছে পৃথিবীতে, তাহাদের মতো নাকি আমার হৃদয়? স্তন উদর ছাড়া যদি থাকে অতিরিক্ত ঘাড়, স্তন উদরে সন্তান আসবে, তারপর জন্ম হবে, তারপর স্তনপান হবে। আমিটা কই? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি 10-এর থেকে কম ছাত্রছাত্রী নিয়ে তিনি প্রথম শুরু করেছিলেন তার পাঠদান। সেটা বাড়তে এমন একটা জায়গায় গেল যে পরে সেই স্কুলটাকে কলকাতায় নিয়ে এলেন। প্রথমে তো কলকাতায় ছিলেন না তিনি। তারপর সেই স্কুলটা দুটো মাধ্যম খুললেন, জীবনী পড়বে দেখতে পাবে, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল কলকাতার বুকে আজও আছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন, স্ত্রী জাতির অবনতি। এই কবিতা বুঝতে গিয়ে সেই প্রবন্ধ তোমাকে বুঝতে হবে, সেই প্রবন্ধ রেফারেন্স আসবে। স্ত্রী জাতিদের অবনতির কারণগুলো কি? ওই প্রবন্ধটা কোনো ক্লাসে থাকলে মেয়েরা টেনে মুখস্থ করে নেয়, এমন লেখে, নিয়ে দারুণ রেজাল্ট করে এবং তারপরে বিয়ে হয়ে গিয়ে তারা সন্তান উৎপাদনের যন্ত্রে পরিণত হয়। কারণ সেই প্রবন্ধটা অনুভবই করেনি, শুধু মুখস্থ করেছে। আমার নিজেরই কত ছাত্রী আছে। তিনি এই প্রবন্ধে বলছেন যে এদের শিক্ষার দরকার, উপযুক্ত শিক্ষা, আর কুপ্রথাকে অতিক্রম করে বেরিতে হবে। শিক্ষা কুপ্রথাকে অতিক্রম করতে হবে। উপযুক্ত শিক্ষা হলে কুপ্রথা এমনি বেরিয়ে যাবে। লেখাপড়া নয়, কিন্তু শিক্ষা লেখাপড়া এক নয়। ছেলে মেয়েরা
লেখাপড়া হচ্ছে ডিগ্রি পাওয়া যায়, চাকরি পাওয়া যায়, কিন্তু শিক্ষাতে মনুষ্যত্ব জন্মায়। মনে রাখবে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলছেন যে উপযুক্ত শিক্ষাটা যখনই আসবে তখনই কিন্তু কুপ্রথা থেকে নারী বেরোতে পারবে, আর তখনই সে আত্মনির্ভরশীল হবার চেষ্টা করবে। যদি আত্মনির্ভরশীল হয়ে যায় কোনো নারী, আর যদি শিক্ষাটা না হয়ে লেখাপড়া হয়, তাহলে সে কিন্তু ওই সুকরি হয়ে থাকবে। খুব গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু মনে রাখবে। লেখাপড়া করেছে, কোনো মেয়ে চাকরি পেয়ে গেছে, কিন্তু শিক্ষিত হয়নি, শিক্ষাটা হয়নি, ফলে সে কিন্তু প্রথা থেকে বেরোতে পারেনি। তাই সেই মেয়েটির চাকরি করে তা সত্ত্বেও সে কিন্তু সুকরি। খুব গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু, সেও সুকরি, সে তো চাকরি করলেই বা তার তো মানসিকতাটা সেই নোংরা জায়গাতেই পড়ে আছে। সিম্পল উদাহরণ দিয়ে বুঝতে পারবে না, সেই মেয়েটির স্বামী যদি রাত্রেবেলা মদ খেয়ে ঘরে ঢোকে, তার অপছন্দ হলেও সমাজের জন্য তাকে মেনে নিতে হবে, কারণ তার ব্যক্তিত্ব নেই। তার চাকরি আছে, ব্যক্তিত্ব নেই। ব্যক্তিত্ব আলাদা জিনিস, ব্যক্তিত্বের সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ভুরি ভুরি মেয়েরা চাকরি করে কিন্তু ব্যক্তিত্ব নেই, আবার কোনো নারী ঘুগনি বিক্রি করছে কিন্তু ব্যক্তিত্ব আছে। এগুলোকে তোমরা গুলিয়ে ফেলো না, কিন্তু মনে রাখবে খুব পার্থক্যগুলো খুব গভীরে ঢুকলে তবে বুঝতে পারবে। একটি মেয়ে চাকরি করে, তার স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আমার স্বামী পতি বলে একবার যাকে গ্রহণ করেছি, তার কিছু দোষ ত্রুটি থাকবে, তাকে কি ছাড়া যায়? কারণ তার শিক্ষা নেই, তার লেখাপড়া আছে, ডিগ্রি আছে, এবং সেইটা দেখিয়ে সে চাকরি পেয়েছে। দুটো এক নয়, এক নয়। তাই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলছেন যে তোমাকে শিক্ষিত হতে হবে, কুপ্রথা থেকে বেরিয়ে আসার রাস্তাটা তৈরি করে দেবে ওই সঠিক শিক্ষা, আর তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে। তখন ওই আত্মনির্ভরশীলটা উপযুক্ত মর্যাদা পাবে ওই শিক্ষাটার জন্য। তখন এই আত্মনির্ভরশীল তুমি যে হলে, সেইটা তুমি বুঝতে পারবে শিক্ষাটা আছে বলে। তা নাহলে মনে রাখবে, ওই 1 লাখ টাকা বেতন পায় সেই নারীও কিন্তু সুকরি। খুব গভীরে ঢুকলে তখন তোমরা দেখতে পাবে। এমনি বাহ্যিকভাবে তুমি বুঝতে পারবে না, বাহ্যিকভাবে বোঝার ক্ষমতা নেই তোমার। কথা বলছে, হাঁটছে, চলছে, এইসব দেখে কখনো জাজমেন্ট হয় না, খুব গভীরে ঢুকতে হবে। তো একবার মনে রাখবে, যে মেয়েটা 1 লাখ টাকা বেতন পায় সেও জানবে সারা জীবন স্বামীকে প্রণাম করে। আমি কবিতাটা আগে একবার বোঝাতে গিয়ে জয়দেবের প্রসঙ্গ এনেছিলাম, খুব যুক্তিযুক্ত। জয়দেবের একটি গীতগোবিন্দমের একটি শ্লোকের লাইন মনে পড়ছিল না। তো জয়দেব তিনি বহু ভাবছেন কিন্তু আসছে না, তো পদ্মাবতীর সঙ্গে কথা বলছেন, লাইনটা আসছে না, তো স্নান করতে গেছেন, তো সেই লাইনটা পদ্মাবতী লিখে দিয়েছে। তা জয়দেব তখন টুক করে পদ্মাবতীকে প্রণাম করে নিয়েছে। তোমার 1 লাখ টাকায় বেতন আর 1.5 লাখ টাকায় হোক, কারণ তোমার যখন 1 লাখ টাকা বেতন, তোমার স্বামী কিন্তু 1.5 লাখ টাকা বেতন আছে। এত সোজা নয় যে সে তোমাকে প্রণাম করবে। আর নারীরা সচরাচর দেখবে, বিশেষ করে চাকরিওয়ালা নারীরা দেখবে, সেই ধরনের পুরুষ খোঁজে। কেয়া চক্রবর্তী বলে দিয়েছে কিন্তু, সেই ধরনের পুরুষ খোঁজে। তার সঙ্গে আরেকটা পয়েন্ট যোগ করে দিলাম,
চাকরিওয়ালা মেয়েরা সেই ধরনের পুরুষ খোঁজে যে তার থেকে বেশি ইনকাম হবে তার স্বামীটির, সেই ধরনের চাকরিওয়ালা পুরুষই খোঁজে মেয়েরা। যখন সম্বন্ধ করে বিয়ে হয় তখন মনে রাখবে, একটা কলেজের প্রফেসরের ম্যাডাম কখনো একটা প্রাইমারি টিচার বিয়ে করবে না। প্রাইমারি টিচারটা তো শিক্ষক, না 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 না, সে কোনো মতেই বিয়ে করতে চাইবে না। এখানে প্রেম টেমের কথা আমি বলছি না, কিন্তু নারী চায়, মানে এদের বেশগুলোই কি গোলমাল। মানে ছোটবেলা থেকে পুতুল খেলা করে এমন করে দিয়েছে যে চাকরিওয়ালা 1 লাখ টাকা বেতন এই মেয়েটা বিয়ে করবে, সে তখন খুঁজে বেড়াবে যে আমার বাবা 1.5 লাখ টাকা বেতনের ছেলে দেখুক, 2 লাখ টাকা বেতনের ছেলে দেখুক, আমার বাবা যেন 15,000 টাকা বেতনে কোনো ছেলে না দেখে। খেয়াল রাখবে, এইখানেই শিক্ষার অভাব। ওই মেয়েটা প্রচুর লেখাপড়া করে, প্রচুর ডিগ্রি অর্জন করে হাই ফাই চাকরি পেয়েছে, কিন্তু মনে রাখবে সে সুকরি, 100% সুকরি। আমরা বেরিয়ে আসতে পারি না। তাই 1 লাখ টাকা বেতনের ওই মেয়েটি সারা জীবন ভর মনে রাখবে ওই 2 লাখ টাকা বেতনের স্বামীকে প্রণাম করেই যাবে। আমরা জয়দেব ভাঙি খাই, আমরা পুরুষরা একটা জয়দেব হতে পারি না। আর আমাদের নারীরা চায়ও না যে জয়দেবরা আমাদের কৃতিত্বের জন্য আমাদেরকে প্রণাম করুক। আমাদের নারীরা চায় না, কারণ তারা শিক্ষিত নয়, তারা লেখাপড়া, তাই তারা কুপ্রথা থেকে বেরিয়ে আসতে পারেনি। আন্তিগণে একবার, শুধু একবার চুম্বন করাতে চায় আন্তিগণে তোমার ওই কলা পাতা রং পোশাকের পুণ্য প্রান্ত দেশ। একবার আন্তিগণে তোমার ওই এই একবার চুম্বন করতে চায়, মানে এই নারীদেরকে, এই নারীরা চুম্বন করুক তোমার ওই কলা পাতা রং যে পোশাক, তার প্রান্ত দেশকে চুম্বন করে যদি একটু ব্যক্তিত্বময়ী হয় আন্তিগণে, এরা যদি একটু ব্যক্তিত্বময়ী হয়, তোমার ওই পোশাকের, এই সবুজ রঙের যে কলাপাতা রঙের যে পোশাক পরে রয়েছে তার প্রান্ত দেশে চুম্বন করে একটু যদি তারা যদি একটু যদি তারা ব্যক্তিত্বময়ী হতে পারে, সেই ব্যক্তিত্বহীন নারীরা তারা চুম্বনের মধ্য দিয়ে ব্যক্তিত্বময়ী হয়ে উঠুক, সেইটা কবিতা সিংহ চাইছেন। আন্তিগণে তুমি কি জানতে পেরেছিলে? না না আন্তিগণে, ওরা পুরুষেরা মনে মনে সমস্ত সবাই হিসেবি ক্রেয়ন, ওরা ক্রেয়ন। এই লাইনটা পড়লে তোমার চোখে জল চলে আসার কথা। মেয়েরা ওরা ক্রেয়ন। আমি কতবার কত রকম ভাবে বোঝাই তোমাদেরকে যে মেয়েরা তোমাদেরকে যখন ছেলেরা বিয়ে করতে আসবে, দেখবে যখন তুমি ছেলেটার সামনে গিয়ে বসো, তখন দেখবে যে কি হিসেবই ছেলের মা, ছেলে 14 পুরুষ, কি হিসেব করে তারা, কি লজ্জা লাগে দৃশ্যগুলো দেখে। এই তাবৎ এই পুরুষেরা 1 পিস করে ক্রেয়ন, ওরা সবাই সমস্তই খুব কম সংখ্যক, বেশিরভাগটা হলেই সবাই হয়ে যায় তখন হিসেবে ক্রেয়ন। ওরা ক্রেয়ন, প্রচণ্ড চতুর, প্রচণ্ড হিসেবি, প্রচণ্ড হিটলার, শুধু ব্যক্তি স্বার্থ। প্রত্যেকটা ফ্যামিলিতে পুরুষেরা, ছেলে মেয়েরা মনে রাখবে, আমি এখানে যখন বিশ্লেষণ করছি তখন আমি না পুরুষ না নারী, আমি বিশ্লেষক। যখন পুরুষের কাঠগড়ায় দাঁড় করানো হবে তখন আমিও সেই পুরুষের জায়গা থেকে হিসেবি, আমি একজন বিশ্লেষক। যতক্ষণ আমি বিশ্লেষণ করি তখন আমাকে পুরুষ রূপে দেখলে হবে না। আমাদের সংসারে প্রত্যেকটা পুরুষ ক্রেয়ন, তারা হিসেব করে। এই মেয়েটিকে বিয়ে করলে
আমার সুবিধা হবে, আমার প্রচুর টাকা আছে, তাহলে এই মেয়েটিকে বিয়ে করলে আমি শরীরী আসক্তিগতভাবে আমি সুখটা বেশি পাবো, আমার টাকার দরকার নেই। আর আমার টাকার দরকার আছে, তাহলে সেখানে মেয়েটা আমার আসক্তিগত সুখ খুব বেশি না দিলেও হবে, সেই ধরনের মেয়ে আমার চাই এবং প্রচুর টাকা চাই। আমাদের মেয়েরা কি জানে না, যখন তাকে ছেলেটি দেখতে আসে তখন সেই ছেলেটি ঠিক বাজারে খাসি টাঙানো থাকলে খদ্দের যেমন খাসিটাকে দেখে, কোন জায়গায় মাংসটা আমি খাবো, খেয়ে আমি সুখ পাবো, সেইভাবে তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাংসগুলো ছেলেটা তাকিয়ে দেখে না? না তোমার হৃদয় দেখে, তোমার সত্তার সঙ্গে তার সত্তার মেলবন্ধন ঘটায়? এই প্রশ্ন রইল আমার। হিসেবি ওরা, ক্রেয়ন ওরা। তাবৎ সংসার শুধু অলিক আঠায় জোড়া দিতে চায়, শুধু অলিক আঠায়। স্বামী স্ত্রীর সম্পর্ক যুগ যুগ ধরে আসছে, কত 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 সব প্রথাবদ্ধ কথা। তাবৎ সংসার শুধু আঠাতে জোড়া, শুধু আঠাতে জোড়া দিতে চায়। আমি চাই কেবল তোমার আত্মা যা চায়, আমার হৃদয়, আমার মনন যা চায়, যা চায় আন্তিগণে, আমার হৃদয়, আমার ব্যক্তিত্ব, আমার ব্যক্তিত্ব, আমিটা কোথায় গেল? একটা পুরুষ যখন একটা নারীকে, স্বামী রূপে একটি পুরুষ যখন নারীকে যখন শরীরী আসক্তি ক্ষেত্র সে যাপন করে, তখন পুরুষটি কোনোদিন জানার চেষ্টা করে যে আদৌ তার ইচ্ছা আছে কিনা। সেই জন্য আমেরিকার একটি গবেষণায় বের হয়েছে যে 80% নারী স্বামীর সঙ্গে শরীরী আসঙ্গ বা যৌন সম্পর্কের জায়গা থেকে সুখী হয় না। তাদেরকে স্বামীর সঙ্গে অভিনয় করতে হয় যে আমি সুখ পাচ্ছি, কারণ তাদেরকে স্বামীর মনোতুষ্টি করতে হয়, তাদেরকে স্বামীর তাদের মনে তারা যেন আঘাত না পায়, কারণ তাদেরকে সবসময় তাদের কাজ হচ্ছে স্বামীর সোহাগকে ঠিক করা, ঠিক রাখা। তাই দেখো এখানে বলা হচ্ছে যে আমি, আমার আত্মা, আমার হৃদয়, তার খবর কি তুমি রাখো? একটি নারীকে সংসারে হেসেল ঠেলতে ঠেলতে, তাকে সন্তান মানুষ করতে করতে, নাতিপুতি তাকে মানুষ করতে করতে তার জীবনটা কেটে যায়। তার চাওয়া, তার পাওয়াগুলো সংসার কোনোদিন ঘুরে তাকিয়ে একবারও দেখে? কারণ পিতৃতান্ত্রিক সংসারগুলো সবই ক্রেয়ন। আমরা জানি আমাদের যে মাগুলি সংসারে রান্না করে এবং সন্তান মানুষ করে, আমরা জানি যে ব্যাংকের যে পাসবইটা, সেই পাসবই দুজনের নামই আছে, কিন্তু মেন পাসবই যেখানে বহু টাকা আছে, সেই পাসবইটা কার নামে সেটা আমরা সবাই জানি। সেটা নিশ্চয়ই মায়ের নামে নয়, সেটা বাবার নামে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমি চাই কেবল আমার আত্মা যা চাই, আমার আত্মা। এই আত্মাটা মার্ক করবে ছেলে মেয়েরা। এই আত্মা মানে আমার হৃদয়, আমার মনন, আমার 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 ব্যক্তিত্ব যা চাই আন্তিগণে। আমি সর্বগ্রাসী লোভী মেয়েদের, সর্বগ্রাসী লোভী, সব খাবে। নারীদের
বস্তু কেন্দ্রিকতার জন্য দেখবে যে কেমন হ্যাংলাপনা হয়ে যায়। তারা ছোটবেলা থেকে বস্তু কেন্দ্রিক একটা অভাব বোধ করে, সেই জন্যে একটা হ্যাংলা ভাব হয়ে যায় বলেই শ্বশুরবাড়িতে গিয়ে অনেক মেয়েই প্রথম তাদের কাজ হচ্ছে যে সব আমি গ্রাস করব। সেটা কিন্তু বস্তুগত, যারা সুকরি তাদের কথা বলছেন। আমি ওই সর্বগ্রাসী লোভী মেয়েদের, যাদের সমস্ত চাই, সব চায়, সতীত্ব এবং পরকীয়া সব চায়, শাশুড়ির আলমারির চাবিকাঠি চায়, পাশের বাড়ির দেওরটির সঙ্গে আমার পরকীয়া হতে হবে এবং স্বামীকে আবার রাত্রেবেলা সোহাগ করতে হবে। শুকরিগুলো দেখবে কি অবস্থা। এত সতীপনা, খালি মেলাতে গিয়ে দেখবে যে কটি মেয়ে তাদের স্বামীর হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে, আর দেখবে কটি স্বামী স্ত্রীর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। ওই যে তাল গাছ আর লতানে গাছ, সতীত্ব পরকীয়া দুটোকেই রাখবে, তারা দুটোকেই রাখবে, সব চায়, কিন্তু ঠিক চালাকি করে ব্যালেন্স করবে। ব্যক্তিত্ব নেই তো, সততা নেই তো, চুরিবিদ্যা, সতীত্বকে জাহির করবে আর ওদিকে পরকীয়া করবে। কি একই ফিগারে বৈপরীত্য, বিষম অলঙ্কার, একসঙ্গে সতীচ্ছদ্ম এবং রমণ, এমনকি বাৎসায়নে যাদের বিধান দেন, কামসূত্রকে তারা ফলো করে তারা বিভিন্নভাবে তারা রমণ করবে, আবার একই সঙ্গে তারা সতীচ্ছদ্ম বজায় রাখবে। একই ফিগারে দুটো দিক, দিনের সতী, রজনীতে বেশ্যা। দিনের সতীও ঘুরে বেড়ায় আর রজনীতে বেশ্যা হয়ে যায়। বেশ্যা বনে যেতে ইতি গজ স্বামীর সকাশে, স্বামীর কাছে ইতি গজ। আমাদের বড় মনে পড়ে চর্যাপদের একটি পদ, লুইপাদের লেখা একটি পদ, দিবসই বহুরি কাউই ডরে ভাও, রাতি ভইলে কামরু যাও। দিনের বেলায় বউটি কাকের ভয়ে ভীত, আর রাত্রেবেলায় কামাভি সারে বেড়েছে। আচ্ছা, কাকের ভয় বেশি না রাত্রে অন্ধকারে ভয় বেশি? মনে রাখবে, ছলনা। একটি নারীকে যখন স্বামী জিজ্ঞেস করে ফুলশয্যার রাত্রে যে তোমার কি আগে কোনো প্রেম টেম ছিল, তখন একবার অভিনয়খানা দেখবে। ওই যে বললাম 3 ধরনের প্রেমিকা, বেকার ছেলেটির সঙ্গে প্রেম করেছে, পালিতলা আড়ালে তাকে লাথি মেরে বড়লোক ছেলেটির সঙ্গে বিয়ে করেছে, তা সে তো ছাড়বে না। ফুলশয্যার রাত্রে প্রশ্ন করবে তোমার কি আগে কোনো প্রেম টেম ছিল, তো বলবে যে, তখন এমন অভিনয় করবে যে সেটা আবার কি, আমি তো সব জানিই না। ন্যাকা তখন হয়ে যায়, ন্যাকা সরস্বতী হয়ে যায়। তো না, ব্যক্তিত্ব কাকে বলে? ব্যক্তিত্ব তাকেই বলে যদি তার প্রেম থাকে সে বলবে, এবং সে ঘুরিয়ে প্রশ্ন করবে যে আমার প্রেমটা আমি বলবো, তাহলে আপনি বলুন আমাকে আপনার প্রেমটা। আজ পর্যন্ত কোনো ফুলশয্যা রুমে এই ধরনের প্রশ্ন হয়েছে? হয় কি? মনে রাখবে, নিজের সতীত্ব বাঁচাতেই ব্যস্ত থাকে, টেনশন নিয়ে শেষ থাকে না মেয়েদের, কখন আমি ধরা পড়ে যাব। 10টা প্রেম করে বিয়ে করলেও পুরুষ কিন্তু সোনার আংটি, বেঁকা হলো সোনা, কথাটা আমাদের সমাজে চলতি আছে। তাহলে পুরুষটার আগে প্রেম ছিল, এটা জানার পরও একটি নারী
সেই পুরুষটার 5টা প্রেম ছিল, এটা জানার পরেও তাকে যেন এই পুরুষ প্রশ্ন করছে তোমার কি প্রেম ছিল, তা তখন সেই নারীটির একটি মাত্র প্রেম ছিল, তবু সে বলবেন আমার প্রেম ছিল। সেইটাকে ঢাকার জন্য এত সতীত্বপনা। অশ্বতম হত ইতি গজ, স্বামীর সকাশে ইতি গজ, আন্তিগণে স্বামীর কাছে সতীপনা। এতে তো ব্যক্তিত্ব মারা যাচ্ছে না, এতে তো আমিটা শেষ। মেলায় গিয়ে নাগরদোলায় চাপছে, স্বামীর হাতটা ধরে আছে, আর মেলাতে প্রেমিক তাকিয়ে আছে মেয়েটির দিকে। অশ্বত্থামা হত ইতি গজ। এতে তো ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে, এতে তো আমিটা শেষ হয়ে যাচ্ছে। আর কত অভিনয় করবে সুকরীরা? স্বামী তার সঙ্গে শরীরে আসক্তিজনিত কারণে যৌন সম্ভোগ করছে, তখন স্বামী জিজ্ঞেস করছে তোমার ভালো লাগছে? সে বলছে হ্যাঁ খুব ভালো। তা ভালো লাগছে না এ কথা বলছে না, না বলতে পারা মানেই তো সুকরী, সে তার মানেই তো ব্যক্তিত্বহীনতা। আমেরিকার গবেষণায় প্রমাণ হয়েছে 80% নারী সুখ পায় না, সুখের অভিনয় করে। তুমি কেন 17 বছরে জেনে গেলে ওই সব সুকরীরা মনোমতো রান্নাঘর, সমর্থ পুরুষ আর স্তনের দুধের শরীর যন্ত্রণা ভার কমাবার মতো শিশু পেলে থামাবেই সমস্ত চিৎকার, সব চিৎকার থামাবে। সবাই তিলোত্তমা নয়। আমাদের নারীরা যারা রাস্তায় নামছে তারা তিলোত্তমা নয়। তিলোত্তমা 2-4 জন হয়, যাদের জীবন চলে গেলেও তারা আন্তিগণের মতো বলে যেতে পারে আমি মাথা নোয়াবো না, আমি মেরুদণ্ডটা উঁচুই রাখবো, আমার মৃত্যুদণ্ড হোক, কেউ না আমাকে মৃত্যুদণ্ড দিক, কিন্তু আমি আমার জায়গা থেকে নড়ব না। তারাই তিলোত্তম হতে পারে, তারাই আন্তিগণে হতে পারে। থামাবেই সমস্ত চিৎকার। কখন থামাবে? রান্নাঘর পেয়ে গেলেই থামাবে, সমর্থ পুরুষ পেয়ে গেলে থামাবে। তার ওই টাকা পয়সাওয়ালা পুরুষ, সে ওই তাল গাছের মতো পুরুষ পেলেই লতানে গাছ হয়ে গেল। স্তনের দুধের শরীর যন্ত্রণা ভার কমাবার মতো শিশু পেয়ে গেলে নারী তার কি চায়? আমাদের সমাজের আজও ম্যাক্সিমাম নারীরা চায় একটি ভালো রান্নাঘর, চায় না একটা ভালো লাইব্রেরি। যে মেয়েরা চাকরি পায় তারা কজন নিজের লেখাপড়াটাকে কন্টিনিউ করে? তারা শুধু ওই চাকরিটুকুর জন্যেই, তারা জাস্ট পাস করার জন্য পড়াশোনা করেছিল, সেটা পুরুষও তার মধ্যে পড়ে। এখানে যেহেতু নারী নিয়ে কথা বলা হচ্ছে, স্তনের দুধের শরীর যন্ত্রণা ভার কমাবার জন্য শিশু পেল, তাই রান্নাঘর, পুরুষ আর একটি বাচ্চা, কারণ বাচ্চা না হলে মুশকিল আছে। আবার নারী বিয়ে হওয়ার পরেই সে বাচ্চা চাইবেই, কারণ বাচ্চা হলে তার স্তনের দুধের ভার শুধু নয়, মনে রাখবে সমাজটা তার ঘাড়ের ওপর হাওড়া ব্রিজ হয়ে চেপে বসবে, কারণ এই মেয়েটি বাঁচা। সমস্ত চিৎকার থেমে যাবে, শুধু রেখে দিয়ে তার আদি খুনসুটি। আন্তিগণে তুমি কেন 17 বছরে জানতে পেরেছিলে সব? 17 বছরে জেনে গেলে, আমার তিলোত্তমা জেনে গেল। লোভ এক ছুরি, লোভ লোভ লোভ, সুকরীদের সব লোভ, সব জিহ্বা লগলগ করছে। ব্যতিক্রম 2-4 জন। লোভ এক ছুরি, লোভী হতে নেই, লোভ কুটি কুটি সব দাঁতে কাটে। জন্মদিনের
বড় নিটোল চাঁদের মতো কেক, সে কেবল খণ্ড খণ্ড করে। লোভ তোমার ব্যক্তিত্ব কি করবে? খণ্ড 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 করে টুকরো টুকরো করে যাবে। এক একটা জন্মদিন যেমন আমাদের জীবনটাকে খণ্ড 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 করে যায়, শোনো, লোভ তোমার ব্যক্তিত্বকে। আমরা যখন জন্মদিনে কেক কাটি তখন দেখবে, প্রত্যেকটা বছরের আমরা যখন কেক কাটি তখন দেখবে একটা করে আমাদের জীবনের আয়ু দেখবে, একটা করে বছর দেখবে পিস পিস করে কেটে কেটে বেরিয়ে গেল। আমাদের আমরা সেই নিরিখে বলবো যে লোভ কোনটাকে কাটবে? জন্মদিনের কেক যেমন তোমার আয়ুকে টুকটুক করে কাটে, সেরকম লোভ আমাদের ব্যক্তিত্বকে খণ্ড খণ্ড করে পিস পিস করে কেটে কেটে যায়। তাই বলছেন লোভ সমস্ত কাটে জন্মদিনের কেকের মতো। সমস্ত পুরুষ করে জননী গমন, সমস্ত পুরুষ করে জননী গমন। এখানে ফ্রয়েডীয় মনোবিকরণ তত্ত্ব তোমাকে পড়াশোনা করতে হবে। মনে রাখবে, সমস্ত পুরুষ করে জননী গমন, অর্থাৎ পুরুষের প্রথম সেক্স জাগ্রত হয় জননীকেই কেন্দ্র করে। এর জন্যে অনেক গভীর তোমার পড়াশোনার ব্যাপার আছে, আমি খুব গভীরে যাচ্ছি না। যে পুরুষের তার মনে রাখবে প্রথম তার সেক্সটা যাকে কেন্দ্র করে জাগে সেটি হলো তার মা। কারণ সেক্স প্রথম থাকে ঠোঁটে, তার পূর্বে ঠোঁটের পূর্বে তার পায়ুতে থাকে, তারপর তার ঠোঁটে আসে। যখন সে স্তনপান করতে শেখে তখন ঠোঁটে আসে, তার আগে পায়ুতে থাকে। তো সেখান থেকেই তার কিন্তু জননী গমন। শুধু স্বীকারোক্তি করে ইডিপাস, শুধু স্বীকারোক্তি করে ইডিপাস। সমস্ত পুরুষই করে জননী গমন। সমস্ত পুরুষের সঙ্গেই মায়ের কি হয়? একটা সেক্সুয়াল সম্পর্ক হয়। আবার বলি, তোমরা ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব অনুযায়ী জানো, তোমরা ইডিপাস কমপ্লেক্স জানো তোমরা, যে মেয়েরা তারা পিতার প্রতি আর ছেলেরা মায়ের প্রতি টান বেশি হয়। এই টান বেশি কথাটা যারা বোঝে গভীরে তারা জানে যে সেটা কিন্তু তোমার অবচেতন সত্তায় সেক্সুয়াল আকর্ষণ থেকেই আসে। অবচেতন সত্তায়, সচেতন নয়। তো অবচেতন সত্তায় সেই জন্যে ওই ক্ষেত্রটি থাকে বলে, সেক্সুয়াল আকর্ষণটা থাকে বলে বিপরীত লিঙ্গের প্রতি, সেই জন্যে মেয়েরা পিতার প্রতি টান বেশি আর ছেলেরা মায়ের প্রতি টান বেশি। তাহলে সমস্ত পুরুষ করে জননী গমন, শুধু স্বীকারোক্তি করে কি ইডিপাস। ইডিপাসের সঙ্গে তার মায়ের বিয়ে হয়েছিল, যদিও সেটা সে জানতো না। তাই আন্তিগণে অত সকাল সকাল কিংবা সকালেরও আগে, নাকি রাতে, নাকি জন্মের সময়, নাকি পিতার জ্যোতির্ময় ঔরসেই ভাসমান বসে তুমি বুকে রেখেছিলে মৃত্যু বীজ তীব্র সহজাত। তোমার বাবার একটা ব্যক্তিত্ব আছে, বাবার যোগ্য মেয়ে, সেটি এখানে বলা হচ্ছে যে পিতার জ্যোতির্ময় ঔরসেই। আন্তিগণে ওই ইডিপাসের মেয়ে, যে ইডিপাস তার ব্যক্তিত্বর মাথাটা কখনো নোয়ায়নি, সেই ইডিপাসের মেয়ে যদি আন্তিগণ হয় তাহলে সে অন্যায়কে কেমন করে প্রশ্রয় দেবে? সেই জন্যই পিতার জ্যোতির্ময়ের কথা এখানে বলা হয়েছে এবং ঔরসের কথা বলা হয়েছে, তারই কন্যা। তাই মৃত্যুবীজকে তুমি কি ওই বুকে রেখেছিলে? যেভাবে স্বভাবে বুকের ভিতর বয় মিথ্যার যন্ত্রণা কিছু স্বতন্ত্র ঝিনুক, মিথ্যা যন্ত্রণা এবং কিছু মনে রাখবে স্বতন্ত্র ঝিনুক। কিছু ঝিনুক আছে দেখবে যাদের ভিতরে মুক্ত পাওয়া যায়। মনে রাখবে, কিছু নারী আছে পৃথিবীর বুকে যাদের ভিতরে শুধু মাংস নয়,
আমরা একটি কবিতা পড়েছিলাম অনুপমা বসুমাতারির, শামুক কবিতা। অসমের বিখ্যাত কবি অনুপমা বসুমাতারি, পারলে পড়ে নিও যে শামুক, এত সুন্দর একটি কবিতা। শামুক, নারীরা শামুক। ওই ধান জমিতে ওই জলা জায়গায় দেখবে শামুক থাকে, আর শামুককে দেখবে কেউ গেল, সেই শামুককে যখন ধরতে যায় তখন শামুকটা দেখবে সে লজ্জায় মুখটা গুটিয়ে নেয়। তারপর সেই শামুকটিকে দেখবে একটা ঝুড়ির মধ্যে নেয় বা খালুইয়ের মধ্যে নেয়। খালুই জানো তো, খালুই ওই বাঁশ দিয়ে তৈরি, একটু লম্বা করে আছে। শামুকটি লজ্জায় মুখটি লুকিয়ে নেয়। একটি নারীকে পুরুষ যখন বিয়ে করতে যায় তখন দেখবে পুরুষটির সঙ্গে মেয়েটি কিভাবে বিয়ে করে, শামুকটিকে দেখলে দেখতে পাবে তুমি। কি অসাধারণ কবিতা! ওই খালুইয়ের মধ্যে পড়ে। পুরুষ দেখবে নিয়ে এসে চার দেওয়ালের মধ্যে পড়বে তোমাকে। তারপর দেখবে খালুই থেকে দেখবে তোমাকে এবার বের করে দেখবে ওই ওপরের যেটাকে তোমার শক্ত খোলস বলে ভেবেছিলে, আদৌ শক্ত নয়, ইজি, খুব সিম্পল। একটা আঙ্গুলের জাস্ট চাপ দিলেই কি হয়ে যাবে, মরমর হয়ে যাবে। নারীর সমস্ত ব্যক্তিত্ব ওই রাস্তা দিয়ে হাঁটার সময়, নারীর সমস্ত ব্যক্তিত্ব ওই কোন একটি সাধারণ ছেলে, ও লালপান বিবি তোমায় আমি ভালোবাসি বলেছে, নিয়ে বলছে জুতো দেখেছি, জুতো করে মুখটা মেরে লম্বা করে দিল, কিংবা জুতোটা মেরেই দিল। কিন্তু ওটা নেতার ছেলে বললে কিন্তু মারতে যাবে না। বুঝে শুনেই মেয়েরা মারে, মেয়েরা সব বুঝে শুনেই করে। ওটা যদি দেখে নেয় যে প্রভাবশালী কোনো গুন্ডা বটে বা কোনো নেতার ছেলে বটে, তখন কিন্তু আর যাবে না। তো তখন যখন ওই জুতো মারতে যায় ওই ছেলেটিকে, রাস্তা একটা সাধারণ ছেলে যারা হয়তো দেখে ভালো লেগেছে, মুখ দিয়ে বলে দিয়েছে, তখন প্রথমেই দেখবে ছেলেটা কি নিয়ে এসেছে। যদি দেখে 2.5 লাখ টাকার গাড়ি, তাহলে সে তার আগে ভাববে যে এটা কার ছেলে। আর যদি দেখে ফুটো সাইকেল নিয়ে এসছে, তখন জুতোটা খুলেই মারবে। এবং তারপর এমন ভাব দেখাবে মনে হবে বিরাট শক্তপোক্ত হয়ে আছে তার মাংসগুলো, শক্তপোক্ত, বেশ তার ওই কভার দেওয়া আছে। আসলে খুব সিম্পল। দেখবে শামুকের ওপরে গাহাটা বুড়ো আঙুল করে একটু চাপ দিলেই মরমর করে হয়ে যায়। ওই মেয়েটিরই বিয়ে হওয়ার পর দেখবে, ওই জুতো মারতে গেছিল, ওই মেয়েটির বিয়ে হওয়ার পর দেখবে ওই আঙুলো করে টিপবে ওই খালুওয়ালা, তারপর ওই মাংস বের করবে, তারপর দেখবে কড়াইয়ে ছাড়বে, তারপর দেখবে নিজের মতো করে ব্যবহার করবে। ওই শামুকটা সে তার খোলসও বজায় রাখতে পারল না। সে নিজে নিজেই ভেবেছিল আমার খোলসটা সাংঘাতিক মজবুত, নিজে নিজেই ভাবছে। কি ভাবছে সে নিজেই জানে না। সেই খোলসটাকে মরমর করে মারিয়ে দিল, মাংসটা বের করে নিল, কড়াইয়ে ভেজে নিল। কোন বাটিতে রেখে খাবে, কোথায় বসে খাবে, ঠিক করবে শামুক খেকোই পুরুষ, অনুপমা বসুমাতারি। আমরা এখানে বলবো সমস্ত পুরুষ করে জননী গমন, শুধু স্বীকারোক্তি করে ডিপাস। তাই আন্তিগণে অত সকাল সকাল কিংবা সকালেরও আগে, নাকি রাতে, নাকি জন্মের সময়, নাকি পিতার জ্যোতির্ময় ঔরসে ভাসমান বসে তুমি বুকে রেখেছিলে মৃত্যুবীজ তীব্র সহজাত। যেভাবে স্বভাবে বুকের ভিতরে বয় মিথ্যা যন্ত্রণা, কিছু স্বতন্ত্র ঝিনুক। সম্মেই ওই পলকা ওই শামুকের খোলস নয়, সম্মেই নয়।
ম্যাক্সিমাম মেয়ে, এটা এখানে সবাইকে স্বীকার করতে হবে। কোনো কোনো ঝিনুকের ভিতরে মুক্ত আছে, বাকি সমস্ত ঝিনুকের ভিতরে শুধু মাংস আছে, যেমন শামুকের ভিতরে ছিল। আন্তিগণে তোমার উন্নত বুকে ঈশ্বরেরও ছিল আয়োজন। তোমার বস্তির সুগঠনে থেবায়ের অনাগত নৃপতির প্রথম দোলন, থেবায়ের অনাগত নৃপতি। তোমার বস্তি যেখানে বসত, সেখানে থেবায়ের পরবর্তী যে নৃপতি হবে, যে এখনো আসেনি, আমরা হেমনের কথা বলছি, তার প্রথম দোলনা, সেগুলো ছিল তোমার উন্নত বুকে। তবু তুমি ত্যাগ করে চলে গেলে দুধের ধারার সেই নিঃসরণ সুখ। তুমি সেই আমার ছেলে হবে, স্তন খাবে আমার, আমি রান্নাঘর পাবো, আমি রাজার বউ রানী হব। আন্তিগণে এগুলোকে ত্যাগ করলে তুমি শুধু ব্যক্তিত্বের জন্যে, আন্তিগণে এগুলোকে ত্যাগ করলে শুধু মেরুদণ্ড সোজা রাখার জন্যে। ওই ক্রেওনের ছেলে, ওই হেমনের সঙ্গে তোমার তো বিয়ে হতো, আর তুমি তো ভালো রান্নাঘর পেতে আন্তিগণে, তুমি তো সন্তান পেতে, তুমি তো রাজা স্বামী পেতে। তবুও আন্তিগণে তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে তুমি মৃত্যুদণ্ডকেই বরণ করে নিলে। তোমার ওই দাদা বলেনি সে তো আর ফিরে আসবে না, তাহলে তুমি স্তনের নিঃসরণ, সন্তানের জন্ম, রান্নাঘর, স্বামীর সঙ্গে যৌন সুখ, কত কি পেতে। আর তোমার দাদাকে অন্যায়ভাবে মারা হলো শুধু তার প্রতিবাদ করার জন্যে তুমি এত কিছু ত্যাগ করলে, কত কি বস্তু সর্বস্ব হয়ে থাকতে, তুমি রাজরানী হয়ে থাকতে। তুমি শুধু ওই কুচক্রী ক্রেওনের তার অন্যায় বৃদ্ধি প্রতিবাদ করার জন্যে তুমি হেমনের মতো প্রেমিককেও তুমি গ্রহণ করলে না, তুমি অন্যায় বৃদ্ধি প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুকেই বরণ করে নিলে। তবু তুমি ত্যাগ করে চলে গেলে দুধের ধারার সেই নিঃসরণ সুখ, প্রসবের দুষ্প্রাপ্য আস্বাদ। কারণ তুমি যে ওই 17 ভীষণ সকালে জেনেছিলে সত্যিকার কিছু পেলে, কিছু তো ছাড়তেই হয়, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। যীশুখ্রিস্ট সমাজের বুকে প্রেমের ধারা আনতে পেরেছিলেন, এর জন্যে তাকে বুকে রক্ত দিতে হয়েছিল। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাই আন্তিগণে কিছু ছাড়তে হয়। মাংস শরীর তুমি ছাড়লে ব্যক্তিত্বের জন্যে, মেরুদণ্ডের জন্যে, মনুষ্যত্বের জন্যে তুমি মাংস এবং শরীর ছাড়লে আন্তিগণে। মাংস শরীর, আমারও তিলোত্তমার বিয়ে হতো, আমারও তিলোত্তমার এবছরে বিয়ে হওয়া ঠিক হয়েছিল। আমারও তিলোত্তমা সে মাংস শরীরকে ছাড়ল কিছু পাওয়ার জন্যে। প্রতিবাদ অন্যায় বিরুদ্ধে। আন্তিগণে পৃথিবীর সমস্ত পুরুষ করে মাতৃগমন, শিকার সাহস রাখে শুধু ইডিপাস। তুমি তো ওই বাবার সন্তান। সব পুরুষ খারাপ নয়, হেমন খারাপ নয়, ইডিপাস খারাপ নয়। শিকার সাহস রাখে শুধু ইডিপাস, আর একমাত্র সেই ইডিপাসই জন্ম দিতে জানে তোকে আন্তিগণে। এতক্ষণ ধরে তুমি বলছিল আরো ছেলে মেয়েরা, আন্তিগণেকে আর তুমি বলো না, আন্তিগণেকে এবার বলো যে জন্ম দিতে জানে তোকে আন্তিগণে। তাহলে এই কবিতা পড়ে আমরা কি, আন্তিগণেকে জন্ম দিল তো ইডিপাস, তাহলে কবিতা সিংহ এই কবিতা লিখে কি আমাদের নতুন জন্ম দিতে পারে না? তাই আন্তিগণে তোকে জন্ম দিল ইডিপাস, তোকে তার মধ্য দিয়ে কবিতা সিংহ বলতে চাইছেন
যে তোরা কি এই কবিতা পড়ে তোরা কি জাগবি না? আমরা কবিতা আন্তিগণে পাঠ শেষ করলাম। কারো যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। এই কবিতা আমাদের ভিতরের সত্তাকে কিছুক্ষণের জন্য হয়তো জাগিয়ে দিল আজকের প্রেক্ষাপটে। এর গ্রহণযোগ্যতা, এর যুক্তিগ্রাহ্যতা সাংঘাতিক। আমরা এরপর যে কবিতায় আসছি